শীতলক্ষার তীর দখল মুক্তে স্থানীয়দের বাধা। নারায়ণগঞ্জ বন্দরে গুঁড়িয়ে দেয়া হলো ৩০টি অবৈধ স্থাপনা। নদীর সীমানা পুনর্জরিপ করে অভিযান জানালো বিআইডব্লিউটিএ। এবং হাসিনা বাইডেন ব্যক্তিগত সম্পর্ক ঢাকা ওয়াশিংটনের মধ্যে রাখতে পারে কৌশলগত প্রভাব। জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যুতে ইতিবাচক অগ্রগতির আশা। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন পররাষ্ট্রনীতিতে তেমন কোনো প্রভাব না ফেললেও কৌশলগত ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আগামী দিনগুলো নিয়ে নতুন আশা দেখাচ্ছে শেখ হাসিনা জো বাইডেন ব্যক্তিগত সম্পর্ক। গণমাধ্যমে আসা তথ্য পর্যালোচনা করে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও সংগ্রাম সম্পর্কে আগে থেকেই অবগত জো বাইডেন। এমনকি ২০১৪ সালে শেখ হাসিনার সভাপতিত্বে জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলনেও কো চেয়ার হিসেবে ছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট সহ দ্বিপক্ষীয় নানান ইস্যুতে আগামীতে ইতিবাচক সময় দেখছে ঢাকা। দেবাশিস রায়ের রিপোর্ট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্টের আসনে বসার অপেক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটদের নেতৃত্বে আসা প্রভাবশালী যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী দিনগুলো কেমন যাবে বাংলাদেশের, সব দেশের মতো হিসেবে পিছিয়ে থাকতে চায় না ঢাকাও। নথি ঘাঁটলে দেখা যায় ৬ বছর আগে ২০১৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের শান্তিরক্ষা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কো চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের নির্ধারিত আলোচ্যসূচির বাইরেও দুই নেতা কথা বলেন নিজেদের নিয়েও। সেদিক বিবেচনায় জো বাইডেন নতুন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় শেখ হাসিনার কাছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বাড়ানো সহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নতুন করে উন্মোচন করতে হাসিনা বাইডেন নেতৃত্ব একযোগে সফলতার দিকে এগিয়ে যাওয়ার আশা করা হচ্ছে। সব অনৈক্য কাটিয়ে মহামারীতে ভুগতে থাকা বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক অশান্ত পরিস্থিতি দূর করতে উদারনৈতিক মনোভাব নিয়েই এগিয়ে যাবেন নতুন মার্কিন সরকার, আশা বাংলাদেশের। অবশ্য আগামীতে ভালো কিছুই যে ঘটতে যাচ্ছে মার্কিন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, তার কিছুটা আঁচ পাওয়া যায় নবনির্বাচিত প্রেসিডেন্টকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তায়। শেখ হাসিনা লিখেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু ইস্যু ও রোহিঙ্গা সংকটের সমাধান নতুন মাত্রা পাবে বাইডেনের নেতৃত্বে। নতুন প্রেসিডেন্টকে সস্ত্রীক বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে ১৬ জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন ১,৬৯৯ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৪,২৩,৬২০ জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,৫২০ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৪,৭০,১৬৪ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১,৬৯৯ জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা ৪,২৩,৬২০ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬,১০৮ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৪১,৪১৬ জন। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলদারদের বাধার মুখে পড়ে বিআইডব্লিউটিএ। এ সময় বালু উত্তোলনকারী ড্রেজার সহ অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শীতলক্ষা নদীর পূর্ব তীরে বন্দর এলাকায় এ অভিযান চালায় সংস্থাটি। দখলদাররা নোটিশ ছাড়া অভিযান পরিচালনার অভিযোগ করলেও বিআইডব্লিউটিএ বলছে, যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেই অভিযান পরিচালনা করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শীতলক্ষা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে এভাবেই বাধার মুখে পড়েন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। নদীর জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে যুবরাজ সুপার মার্কেট। মঙ্গলবার দুপুরে ওই মার্কেটের শতাধিক দোকান উচ্ছেদ করতে গেলে ভিখুর পথ রোধ করে বাধা দেয় দখলদাররা। এক পর্যায়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে দখলদাররা উচ্চ আদালতের স্থগিতাদেশ দেখালে সেখানে অভিযান স্থগিত করা হয়। আমার সাব কমপ্লেন রেজিস্ট্রি থাকার পরও কেন আমাকে উইদাউট নোটিশে বিআইডব্লিউটিএ এই জায়গা ভেঙে দিয়ে গেল? কাউকেই নোটিশ করা হয় নাই, কিন্তু কেউ জানে না। হঠাৎ করে এসে এভাবে ভাঙা না, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় পড়ে যাবে।
পরে পাশের একটি বালু উত্তোলনকারী ড্রেজার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। তবে উচ্চ আদালতে জবাব দিয়ে রিট নিষ্পত্তি করে আবারও নদীর জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেটে অভিযান চালানোর কথা জানায় বিআইডব্লিউটিএ। জিপিএস রিডিংয়ের ভিত্তিতে এবং সিএসের ভিত্তিতে নদীর সীমানা জরিপ করে তারপরে সেখানে সীমানা পিলারটা কোথায় স্থাপিত হবে তার সুনির্দিষ্ট লেআউট নিয়ে তারপরেই একটা জায়গায় আমরা উচ্ছেদ অভিযানে যাচ্ছি। আমরা আইনগত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই উচ্ছেদ অভিযানে নেমেছি। গত এক বছরে জেলার শীতলক্ষা, বুড়িগঙ্গা ও মেঘনা তীরবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে প্রায় 2000 অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ 20 একর জায়গা দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। করোনাকালে প্রায় 9 মাস বন্ধ থাকার পর চলতি মাসে পুনরায় উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ক্যান্সার ইনস্টিটিউটে এক যুগ ফেলে রাখায় অকেজো হয়ে গেছে জীবন রক্ষাকারী 8টি ভেন্টিলেটর। 5.5 কোটি টাকা দামের যন্ত্রপাতি নষ্টের দায়ে 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করেছেন উচ্চ আদালত। চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় ও ব্যবস্থাপনা কঠোরভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা বলছেন এ রায় চিকিৎসা খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সতর্কবার্তা। ক্যান্সারের চিকিৎসায় 5.5 কোটি টাকায় 8টি ভেন্টিলেটর কিনেছিল জাতীয় ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল। আইসিইউর কোনো কাজে লাগানো হয়নি ভেন্টিলেটরগুলো। 12 বছর ধরে পড়ে থাকায় অকেজো হয়ে যায় মূল্যবান যন্ত্রপাতি। কাদের অবহেলায় এমনটি হয়েছে তা জানতে প্রথমে রুল জারি করেন উচ্চ আদালত। রুলের শুনানি শেষে মঙ্গলবার দায়ী 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে জরিমানা করা হয়, আর একজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা উবাইদুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং 5 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের উন্নয়ন তহবিলে জমা দেবেন। রায়ে চিকিৎসা যন্ত্রপাতি কেনায় অনিয়ম ঠেকাতে ও রক্ষণাবেক্ষণে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যদি দুর্নীতি থাকে তাহলে সেটা তদন্ত সাপেক্ষে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করতে পারে। এই রায় আমাদের দেশে যারা সেবা খাতে, বিশেষ করে যারা ডাক্তাররা আছেন, নার্সরা আছেন, যারা ডাক্তারি চিকিৎসাবিদের টেকনোলজিস্ট আছেন, তারা সতর্ক হন। এছাড়া স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের করা সুপারিশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যানজট নিরসনে বাস রুট পুনর্বিন্যাসের দৃশ্যমান অগ্রগতির জন্য অপেক্ষা করতে হবে আরও 1 বছর। ঢাকা সিটি কর্পোরেশনের সভায় বেশ কয়েকটি সুপারিশ উঠে আসে। এই দফায় আলোচনায় বড় অগ্রগতি সিটি কর্পোরেশন ও বাস মালিকদের মধ্যে সমঝোতা। আবারও নতুন করে খুলেছে ফাইল। রাজধানীর বাস রুট পুনর্বিন্যাসে দায়িত্ব নিয়ে 1 মাসের মাথায় দ্বিতীয়বারের মতো বৈঠক ডাকেন দক্ষিণের মেয়র। উত্তরের মেয়র, বাস মালিক সমিতি সহ সংশ্লিষ্টরা যোগ দেয় এবারের বৈঠকে। বছরের পর বছর দফায় দফায় বৈঠকে সুরাহা না মিললেও এবারের বড় অগ্রগতি বাস মালিকদের সম্মতি। ইতিপূর্বে আমাদের সাথে একাধিকবার বসছে, আমরা মোটামুটি প্রাথমিকভাবে আজকে এই বিষয়টা আমরা ঐক্যমতে পোষণ করছি এবং এটা নিয়ে আরো বসা হবে। রোড ফ্রাঞ্চাইজের ব্যাপারে আমরা মালিক শ্রমিকরা শতভাগ একমত, আমরা চাই এটা হোক। তবে চোখে পড়ার মতো অগ্রগতির জন্য আগামী বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান ডিএসসিসি মেয়র। 291টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে আমরা 42টি প্রাথমিকভাবে 42টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে। তাহলে আগামী বছরের শেষ নাগাদ আমরা আশাবাদী যে একটি পর্যায়ে, একটা দৃশ্যমান পর্যায়ে আমরা এগিয়ে যেতে পারবো। পুরো বিষয়টাকে আমরা সমন্বয় করব যাতে করে এই বাইরের বাসগুলো আর ঢাকা ভিতরে প্রবেশ করতে পারবে না, তারা বাহির থেকেই ওই সীমানাতেই এসে তাদের যাত্রীদেরকে নামিয়ে দেবে। ডিসেম্বরে আবারও সভার ডাক দিয়েছেন সমন্বয়ক ফজলেনুর তাপস। শাতিলা শারমিন, সময় সংবাদ। শতভাগ নিরাপদ মনে হলে কেবল ব্রিটেনে ভ্যাকসিন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে অংশ নিয়ে করোনা পরিস্থিতি নিয়ে পার্লামেন্ট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকও হ্যানকককে প্রশ্ন করেন। যুক্তরাজ্য জুড়ে 1 মাসের লকডাউনের মধ্যেই মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে করোনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে অধিবেশনে অংশ নেন পার্লামেন্ট সদস্যরা। দূরত্ব রক্ষায় স্বল্প সংখ্যক সদস্য অধিবেশনে সরাসরি অংশ নিলেও অনলাইনে ভার্চুয়ালি যোগ দেন অধিকাংশ এমপি। Video link
যুক্তরাজ্যের করোনার সবশেষ পরিস্থিতি জানাতেই এই অধিবেশন ডাকা হয়। এতে পার্লামেন্ট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এ সময় ব্রিটেনে কবে নাগাদ করোনা ভ্যাকসিন আসতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান দেশটির বিরোধী দল লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। I understand that when the vaccine is approved, the government will distribute it according to who needs it most. But before that point, will there be government restrictions between those who have been vaccinated and those who haven't been vaccinated? And could I ask the Secretary of State when he thinks the vaccination will be available for the whole of the UK? জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শতভাগ নিরাপদ মনে হলেই কেবল ভ্যাকসিন উন্মুক্ত করা হবে। will be ready because I will not allow it to be rolled out before it is clinically safe. এর আগে স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যানকক বলেন, আগামী ডিসেম্বরে ভ্যাকসিন বাজারে আনতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। Problem is that until we know রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। 11টার সময় বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া ও 10টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। উপহার গ্রহণ করে দুদেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া ও 10টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল NS খুদো উপহারের ঘোড়া ও কুকুর বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরবর্তীতে ঘোড়া ও কুকুরগুলো নেওয়া হয় ঢাকা সাভার ক্যান্টনমেন্টে। উপহার গ্রহণ করে দুদেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের বলে জানান বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের জিওসি। 1971 সাল স্বাধীনতা যুদ্ধ থেকে আমাদের এই সম্পর্কটা শুরু হয়েছে। আমাদের এই সম্পর্ক কিন্তু আমরা সবসময় বজায় রেখেছি। সামরিক বাহিনীর যে যোগাযোগটা এটা সবসময় ছিল এবং সেই সুসম্পর্কটা আমরা বজায় রেখেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বজায় রাখব। এদিকে ভারত থেকে ঘোড়া ও কুকুর আসছে শুনে দেখতে সীমান্তে শত শত উৎসুক জনতা ভিড় করেন। চলতি বছরের মধ্যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 50টি ঘোড়া ও কুকুর উপহার দেওয়ার ঘোষণা দেয়। তার প্রথম চালান হিসেবে এই ঘোড়া ও কুকুর দেওয়া হয়। সময় সংবাদ, বেনাপোল।